দেশের সার্বিক উন্নয়নের মূল চালিকা শক্তি যুব সমাজ। আর্থসামাজিক পরিবেশের নানা অসঙ্গতির কারণে তরুণদের মূল্যবোধের অবক্ষয় ঘটে। ধর্মীয় চেতনা আমাদের পথ দেখায়। সংযম ও আত্মশুদ্ধির মধ্যেই আমরা গেয়ে যাই মানবতার জয়গান। তরুণ ও প্রবীণ
একে অন্যের পরিপূরক। তরুণরা তারুণ্যের চেতনায় যতই এগিয়ে যাক না কেন, প্রবীণদের অভিজ্ঞতার নির্যাসই গড়ে তুলতে পারে সমৃদ্ধ তারুণ্য। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে এসেছেন দেশের বরেণ্য সাহিত্যিক শওকত ওসমান। আমরা আজকে তার কাছ থেকে ওনার তরুণ বেলার কথা শুনব এবং আমাদের আজকের এই প্রজন্মের উদ্দেশ্যে তিনি কিছু উপদেশ দেবেন। তরুণ বন্ধুগণ, প্রথমেই আমার সংকোচ যে আমি তোমাদের সামনে হাসতে পারবো না, কারণ বুঝতে পারছো বয়স দাঁতগুলোকে শোভাময় করে রাখেনি। আমার দুঃখ যে তোমাদের সামনে হাসতে পারবো না। কিন্তু তরুণ জীবন কি জানো? অনেক কাল আগে লিখেছিলাম, তোমাদের হিংসা হয়, তোমাদের হিংসা হয় অবরে সবরে নয়, যখন তখন কত আছে মাদকতা, তার মধ্যে শেষ কথা তারুণ্য যৌবন। আমার তারুণ্যও নেই, আর বুড়ো ফোগলা গাল, হাসতে মানা, রাম গরুড়ের ছাড়া হাসতে মানা, শুক্রবাররা যে ছড়াচ্ছে আমি সেইখানে এসে পৌঁছেছি। আমাদের জীবন সবসময় পৃথিবীর মতো ঘোরে, অর্থাৎ চলমান। জীবনও এমনি চলমান, মনে রেখো। অনেক দূরে পেছিয়ে যেতে হবে। 81 থেকে কোথায় 16-17, 70 বছর পেছিয়ে যেতে হবে আমাকে। সেই সময়কার একটা বিশেষ ঘটনা আমি তোমাদের বলছি, আজকে হয়তো তোমাদের কিছু সেই ঘটনা তোমাদের কাজে লাগতে পারে। প্রিন্সিপাল রিটায়ার করেছেন, চলে যাবেন। সেই জন্য তখন এত গাড়ি ছিল না। এই ঢাকা শহরে 1940 সালে 2টো না 3টা মোটর গাড়ি ছিল এই ঢাকা শহরে। ঘোড়ার গাড়ি ছিল বেশি, সেই ঘোড়ার গাড়ি আনা হয়েছে, ঘোড়ার গাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। কলেজ থেকে স্টেশনে নিয়ে যাওয়া হবে প্রিন্সিপালকে। ছেলেরা বলল কি ঘোড়াই টানবে, আমাদের শিক্ষককে ঘোড়া না, ঘোড়াই টানতে দেব না, আমাদের শিক্ষক টেনে নিয়ে যাবে ছেলেরা। এবং ছেলেরা পালা করে করে স্টেশনে, প্রায় 4 মাইল দূরে স্টেশন, এই 4 মাইল দূরে তাদের শিক্ষককে বয়ে নিয়ে গেল। আজকে তুমি ভাবতে পারো আজকে শিক্ষাঙ্গনগুলো আমাদের কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। শিক্ষাঙ্গনগুলো হত্যাঙ্গন হয়ে গেছে। কত রকমের দলাদলি, শিক্ষাটাই এখানে, মানুষ হত্যার আগে শিক্ষাটাই হত্যা হয়, শিক্ষারও হত্যা হয়েছে, বুঝতেই পারো। আমরা কি ভাবতে পারি ওরকম? এই একজন শিক্ষককে ঘোড়া টানতে দেবে না, তিনি রিটায়ার করে গেছেন। কেন? এই যে ভালোবাসা, এই প্রীতিতে কি হলো? অনেক কারণ, তবে একটা কারণ মনে রাখতে পারো যে পৃথিবীতে যদি আমরা জীবনের সঙ্গে চলতে না পারি তাহলে পেছিয়ে পড়বো। আমেরিকান, রাশিয়ার নভোচারীরা যখন চাঁদে গিয়ে বুট ঘষে আসে, আমরা তখন রাস্তায় রিক্সা টানি, কারণ জীবনের সঙ্গে চলতে পারি না। জানো তো যে চলন্ত গাড়ির থেকে অনেকে পড়ে চাকার তলায় চলে যায়, তার কারণ হচ্ছে গাড়ির যা যেভাবে চলছে সেইভাবে সেই স্পিডটা, সে গতিটা রাখতে পারছে না। জীবনও এই ব্যাপার, আমরা জীবনের গতি রাখতে পারছি না। সেই গতি রাখতে না পারার ফলে পেছিয়ে পড়ছি পদে পদে। সমস্ত যেদিকেই তাকাবে আমি কোথায় নেই, মানে জাতি হিসাবে আমি কোথায় নেই। এই যে স্টুডিও, যেখান থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এখানে আমার কোনো দান নেই। এইটুকু মনে রেখো যে এই চলমান জীবন এবং তার সঙ্গে প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ সব একত্র হয়ে আসে। আমরা পেছিয়ে পড়ে আছি অনেক দূরে, এবং তার ফলে আমাদের ভিতর থেকে মনুষ্যত্ব অনেক খর্ব হয়ে গেছে। আজকে এই জন্য আমরা শিক্ষাঙ্গনে যে কাণ্ডটা ঘটে তা আগে ঘটতো না, কারণ তখন মানুষের ভিতরে ওই প্রেম, প্রীতি, ভালোবাসা সবই ছিল। আজ এই সন্ধ্যায় এবং আমার এই জীবন সন্ধ্যা, আমার এই কথাগুলো তোমরা মনে রেখো। আরে কেমন আছো সেলিম? অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা। আসবো আসবো করি স্যার, আশা হয়নি। তুমি বিশ্বাস করবে সেলিম, তুমি তোমার ব্যাচ থেকে বের হবার পর
আজ অব্দি একটিও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তোমার মতো পেলাম না। থাক স্যার সেসব কথা। কেন থাকবে সেসব কথা? তোমরা হচ্ছে এই দেশের শ্রেষ্ঠ সম্পদ। রিয়েলি রিয়েলি আই এম প্রাউড অফ ইউ সেলিম। যাকে তুমি এখন কি করছো? কিছু না স্যার। কিছু না মানে? কিছু না মানে বেকার স্যার। বেকার? জি স্যার। আমি তোমার পারিবারিক সমস্যা জানতাম, তাই তুমি তোমার হায়ার এডুকেশন নিতে চাচ্ছ না। কিন্তু চাকরি? 3টি বছর স্যার আমি চেষ্টা করেছি, কোথাও একটি চাকরি পাইনি। আপনি বলেছিলেন না যে আমরা নাকি দেশের শ্রেষ্ঠ সম্পদ? অফকোর্স। দয়া করে এই সম্পদকে আর বাড়তে দেবেন না স্যার। হোয়াট ডু মিন? যে সম্পদ কেবল অনাহার বাড়ায়, অভাব বাড়ায়, তাকে নিয়ে আপনারা কেন স্বপ্ন দেখবেন? চলি স্যার। এসো মনি। আসি স্যার, আসসালামু আলাইকুম। আরে কি হলো? এভাবে মুখ গোমড়া করে বসে থাকবে না কিছু বলবে? আমি ভাবতেই পারি না কি তুমি স্যারের মুখের উপর এভাবে জবাব দিতে গেলে কেন? মনি, আমি ভালো ছাত্র ছিলাম সে কথাটা আমি ভুলে যেতে চাই। ভুলে যেতে চাই যে ছাত্র জীবনে আমার একটা স্বপ্ন ছিল, শেষ পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব, চাকরি নেব। আমার জীবনের সঞ্চিত অধ্যাবসায় অধ্যাপনা কাজে লাগিয়ে আমি উপার্জন করব, আর 10 জন মানুষের মতো বেঁচে থাকবো। কিন্তু চাকরি পাওয়া না পাওয়ার সাথে বেঁচে থাকা না থাকার কি সম্পর্ক? মনি, তুমি যদি পুরুষ মানুষ হতে তাহলে বুঝতে আমার মনের যন্ত্রণাটা কোথায়। চলো উঠি। না, উঠবে না, বসো। তুমি চাকরি পাওনি এটা নিশ্চয়ই কষ্টের কথা, বেদনার কথা, কিন্তু তাই বলে যে চাকরি পায় না তার কি সবকিছু হারিয়ে যায়, ফুরিয়ে যায়? তুমি কি বলতে চাও? তুমি তো কেবল একা নয় সেলিম, তোমার মতো আমার মতো অনেক ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরি পায় না। তার অর্থ কি জীবনটা নষ্ট হয়ে গেল? আমাদের জীবনে যাবতীয় লেখাপড়ার উদ্দেশ্য কি চাকরি করা? তাহলে কি? আমরা কি জীবনের জন্য অন্য কোনো অবলম্বন বেছে নিতে পারি না? আর কি অবলম্বন আছে বেঁচে থাকার জন্য? চাকরি করলে তো তুমি কারো না কারো অধীনে থাকবে। তার চেয়ে নিজেই গড়ে তোলো না কেন এমন কিছু যেখানে তুমি স্বাধীনভাবে তোমার চিন্তা ও স্বাধীনতা প্রয়োগ করতে পারবে। তাহলে কি তুমি আমাকে ব্যবসা করার পরামর্শ দিচ্ছ মনি? আমি নির্দিষ্ট করে কিছু জানি না, তবে সেটা ব্যবসা হতে পারে, অন্য আরো অনেক কিছু হতে পারে। আজ থেকে চাকরির জন্য না ঘুরে এই শহরে অথবা গ্রামে এমন কোনো কাজ যা বিন্দু থেকে শুরু করব, ধীরে ধীরে তুমি আমি আমরা দুজনে মিলে তাকে লালন পালন করব। মনি, হ্যাঁ সেলিম। নাট্যাংশে দেখলাম একজন যুবক বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, কিন্তু বহুদিন ঘোরাঘুরি করেও চাকুরি পাননি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও চাকুরির ব্যবস্থা করা যেতে পারে। এ ব্যাপারে কথা বলবেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফজলুল কবির। যারা বিত্তবান এ সমাজে তাদের দায়িত্ব শিল্প প্রতিষ্ঠানে এগিয়ে আসা, কলকারখানা বেশি বেশি স্থাপন করা, এবং তার মাধ্যমে এই বেকার আপনি যাদের কথা বলছেন শিক্ষিত যুবক চাকরি পায় না, এটা ঠিকই আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাকর। তবে বেসরকারি উদ্যোগকে সফল করতে হলে সরকারি সহায়তা প্রয়োজন, এবং শিল্প কলকারখানার জন্য মূল যে চাবিকাঠি সেটা হচ্ছে বিদ্যুৎ। আমাদের বিদ্যুতের স্বল্পতা রয়েছে। তবে আসার কথা, আমরা সবেমাত্র জানতে পেরেছি যে বাংলাদেশে গ্যাসের রিজার্ভ পৃথিবীর সর্বোচ্চ 80 ট্রিলিয়ন। এটা খুবই খুশির কথা। যেখানে এত পর্যাপ্ত গ্যাস সেখানে আমরা আমাদের দেশে বিদ্যুতের ঘাটতি থাকতে পারে না। এই বিদ্যুৎ সঞ্চালন এবং উৎপাদনের ব্যাপারেও বেসরকারিভাবে আমরা এগিয়ে আসতে পারি। বিভিন্ন চেম্বার, বিভিন্ন ফেডারেশন, এবং আমাদের লক্ষ্য রাখতে হবে মানে মুখে শুধু রক্ত সঞ্চালন যেমন সুস্বাস্থ্য নয়, তেমনি শুধু শহর কেন্দ্রিক বা নির্দিষ্ট কিছু আপনার কি বলবো এই ইপিজেড কিংবা কিছু শিল্প অঞ্চলকেই আপনার শিল্পায়ন করলেই আপনার বেকার সমস্যার সমাধান হবে না বা কর্মসংস্থান ব্যাপক হবে না। গ্রামের দরিদ্র জনগোষ্ঠী যেন কর্মসংস্থানের সম্পৃক্ত হতে পারে, সেদিকে আমাদের মনোযোগী হতে হবে এখনই। এবং আমার আসার কথা যে আগামী 2রা ফেব্রুয়ারি ওয়াশিংটনে
মাইক্রো ক্রেডিট সামিট হওয়ার কথা। এটা বাংলাদেশের গ্রামীণ ব্যাংক এবং বেস ফান্ড ফর এডুকেশন, এই দুটি এনজিও এটার মূল উদ্যোক্তা, কিন্তু বাংলাদেশ মিশন ওয়াশিংটনে তারা দিনরাত কাজ করে যাচ্ছে। 160টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ফার্স্ট লেডি, আমেরিকান ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন, উনি এটাতে সহযোগিতা করছেন এবং আগামী 10 বছরে 90,000 কোটি টাকার মূলধন রেজ করার একটা প্রোগ্রাম এটাতে রয়ে গেছে এবং আমাদের সরকার এখানে আহ্বান জানাবে সমস্ত ধনী এবং দাতাদের সমূহকে এই ফান্ড যোগান দেওয়ার জন্য। এবং আমি মনে করি যেহেতু বাংলাদেশ এটার উদ্যোগী দেশ এবং উদ্যোগ নিচ্ছে, তার একটা মেজর পোর্শন বাংলাদেশে আসবে, যার মাধ্যমে আপনি যাদেরকে নিয়ে হতাশা পোষণ করলেন তাদের কর্মসংস্থান বিরাট সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোনালী ব্যাংক শীঘ্রই বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প বিকল্প পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রাথমিক অবস্থায় এই প্রকল্পের আওতায় শীতাতপ নিয়ন্ত্রিত মিটার ট্যাক্সি ক্যাব চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, 1984-85 সালে সোনালী ব্যাংক বিকল্প প্রকল্প হাতে নেয়। উচ্চশিক্ষিত তরুণদের চাকুরিমুখী মনোভাব দূর করিয়ে তাদেরকে স্বকর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষ্যে সোনালী ব্যাংক বিকল্প নামে যে প্রকল্প নতুন করে চালু করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ।
চোখে জল মুছবার নেই তো যে কেউ, বুকে শুধু জেগে ওঠে বুক ভাঙা ঢেউ। চোখে জল মুছবার নেই তো যে কেউ, বুকে শুধু জেগে ওঠে বুক ভাঙা ঢেউ। এই মন কেঁদে কেঁদে খোঁজে শুধু তোমাকে, সেই তোমাকে, সেই তোমাকে। হয়তো ভুলে গেছো তুমি এই আমাকে, আমি তো ভুলিনি কবু সেই তোমাকে, সেই তোমাকে। হয়তো ভুলে গেছো তুমি আমাকে। সন্ধানী যারা মরণোত্তর চক্ষুদান, স্বেচ্ছায় রক্তদানকে এদেশে জনপ্রিয় করেছে, সেই সব তরুণেরা আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন। আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই। আমি ডক্টর তারিক রেজা আলী, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির প্রাক্তন মহাসচিব এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদের একজন উপদেষ্টা। আমি ডক্টর মনিরুল ইসলাম খান, মহাসচিব সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। আমি ইমরোজ হাসান সোহেল, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আমি বিমল চক্রবর্তী মণি, সাধারণ সম্পাদক, সন্ধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমি AKM ফাইজুল হক, সভাপতি, সন্ধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ইউনিট। সন্ধানী কিভাবে কাজ করে এদেশে, কিভাবে শুরু হলো, সেই ইতিহাসটা আমাদেরকে জানাবেন কি? সন্ধানী হচ্ছে মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা এটাকে একটা প্রতিষ্ঠান বলি কারণ স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদানকে জনপ্রিয় করার জন্য যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দরকার, একটা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে তা সম্ভব না যদি তা প্রতিষ্ঠান না হয়। তো সেই সন্ধানী প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালের 5ই ফেব্রুয়ারি। ঢাকা মেডিকেল কলেজে 6 জন তরুণ ছাত্র প্রথম এই সন্ধানী প্রতিষ্ঠা করেছিল। তাদের একজন সতীর্থ ছাত্রকে তারা সাহায্য করতে চেয়েছিলেন এবং সেখানে তারা চাঁদা দিয়ে তাকে সাহায্য করতেন। সেখান থেকে তাদের ধারণা হয় যে আমরা একটা বড় সংগঠনের জন্ম দিতে পারি। পরবর্তীতে তারা দেখলেন, যখন তারা 3rd ইয়ারের ছাত্র, তখন তারা ওয়ার্ডে যে দেখলেন যে সেখানে রক্তের কি সমস্যা। তারা তখন বুঝতে পারলেন যে স্বেচ্ছায় রক্তদানকে জনপ্রিয় না করলে এই যে যারা পেশাদার রক্তদাতা তাদের কাছ থেকে রক্ত নিলে এদেশের রক্তের চাহিদা পূরণ তো হচ্ছেই না, বরঞ্চ আরো অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই ধারণা থেকেই তারা সন্ধানী প্রতিষ্ঠা করলেন এবং স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলন শুরু করলেন। 1978 সালের 2রা নভেম্বর তারা প্রথম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান করলেন। এরপর আস্তে আস্তে দেশের 8টি মেডিকেল কলেজে সন্ধানী প্রতিষ্ঠিত হলো। 1982 সালের মধ্যে দেশের সবকটি মেডিকেল কলেজে সন্ধানী প্রতিষ্ঠিত হলো। বর্তমানে আরো যে নতুন 5টি মেডিকেল কলেজ হয়েছে, তার মধ্যে আরো 3টি মেডিকেল কলেজে সন্ধানীর কার্যক্রম বিস্তৃত হয়েছে এবং বাকি 2টিতে অচিরেই শুরু হবে। তো সন্ধানী 1978 সালের 2রা নভেম্বর, যেটা আমি বললাম, প্রথম স্বেচ্ছা রক্তদান অনুষ্ঠান আয়োজন করেছিল। সেই 2রা নভেম্বরকে বর্তমানে সরকার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস হিসেবে ঘোষণা করেছে। এটা সন্ধানীর জন্য একটা বিরাট সাফল্য। আচ্ছা, এবার আমি আপনার কাছে প্রশ্ন করব, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কার্যক্রম বা ইতিহাস কিভাবে শুরু হয়েছিল? 1984 সালের 25শে নভেম্বর সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি প্রতিষ্ঠা লাভ করে। তারপরে আমরা বাংলাদেশের 9টি মেডিকেল কলেজে আমাদের সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির জোন প্রতিষ্ঠা লাভ করেছে। এই জোন প্রতিষ্ঠা লাভের পর থেকে আমরা প্রায় 25,000 ব্যক্তি আমাদের এখানে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছে এবং আমরা 883টি কর্নিয়া, যে সমস্ত বেওয়ারিশ লাশ থেকে আমরা কালেক্ট করেছি, সেখান থেকে আমরা কালেক্ট করেছি এবং 823 জনের অন্ধ ব্যক্তির চোখে আমরা এটা সংস্থাপন করতে সক্ষম হয়েছি। তা আমরা মনে করি
এখন বিভিন্ন ফ্যামিলি পরিবার ভিত্তিক মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারের সংখ্যা বেড়েছে। তো আমাদের অনেক দিনের স্বপ্ন এদেশে একটা মডার্ন ব্লাড ব্যাংক এবং একটা মডার্ন চক্ষু ব্যাংক স্থাপন করে আমরা একজন অন্তর্ব্যক্তির চোখে আমরা আমাদের কর্নিয়া স্থাপন করতে চাই। এই জন্যেই আমরা বিগত 2রা নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ঘোষণা করেছেন সন্ধানীকে 1 খণ্ড জমি দিবেন। আমি আশা করি আমরা এবছরই আমরা আমাদের সেই সন্ধানের যে স্বপ্ন যে একটা মডার্ন ব্লাড ব্যাংক এবং মডার্ন চক্ষু ব্যাংক স্থাপন করতে সক্ষম হব। আপনার কাছে আমার প্রশ্ন যে সন্ধানী তো সারা দেশব্যাপী বিস্তৃত হয়েছে তাদের কার্যক্রম, তো এখনকার সন্ধানের কি অবস্থা, কিভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে আমাদেরকে একটু বলবেন কি? সন্ধানীর প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই দেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করা। তো বর্তমানে আমাদের দেশে 11টি মেডিকেল কলেজ সন্ধানী ইউনিট রয়েছে। 11টি ছাড়াও 8টি মেডিকেল কলেজে আমাদের সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির জোন রয়েছে। এছাড়াও আমরা 26টি সন্ধানী ডোনার ক্লাব এর মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সন্ধানী এদেশে মরণোত্তর চক্ষুদান, স্বেচ্ছায় রক্তদানকে সারা দেশে বিস্তৃত করেছে। আমরা আশা করব এদেশের আপাময় জনসাধারণ মরণোত্তর চক্ষুদান এবং স্বেচ্ছায় রক্তদান করে সন্ধানের কার্যক্রমকে আরো বেগবান করবেন, আর্তের সেবায় এগিয়ে আসবেন। গত 3রা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি 97 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পী সুমনা হকের একক চিত্র প্রদর্শনী। গানের শিল্পী সুমনা হক তার মেধার স্ফুরণ ঘটিয়েছেন তাঁরই আঁকা ছবিগুলোতে। সুমনা হক 1990-এ চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কন ও চিত্রায়ন বিষয়ে MFA সম্পন্ন করেন। শিল্পীর আঁকা ড্রয়িংগুলো দেখে যে কেউই ভিন্নতর মুগ্ধতায় তাকিয়ে থাকবে। বেশ কয়েকটি যৌথ প্রদর্শনী সম্পন্ন করে এবারই একক চিত্র প্রদর্শনীর আয়োজন করলেন। শিল্পী যেমন পরিণত মনস্কতার স্বাক্ষর রেখেছেন, তেমনি শিল্পধারার নিরীক্ষাধর্মিতার আভাস দেবার চেষ্টা করেছেন। শিল্পের যে মৌলিক শর্ত অর্থাৎ এক নান্দনিক পূর্ণতার অনুভূতি, তা অনায়াসেই রচনা করেন সুমনা হক। ছবিগুলোর কেন্দ্রে বা প্রান্তে অর্থের ছায়া সৃষ্টি করেছেন। চেনা মানবী বা মাতৃমূর্তি এক জ্যামিতিক বিন্যাসে ও বর্ণের ছোপে সুরেলা রেখার গভীর বাদন হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি চিত্রে নিরীক্ষাধর্মী অনুশীলনের পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে। ড্রয়িংয়ের চাতুরী কখনো ছবির মধ্যে মূর্তির প্রতিরূপে আভাস টেনে নিমগ্ন হয়ে যায়। এ ধরনের কাজ সত্যি প্রশংসনীয়। আমরা এখন কথা বলছি সুমনা হকের সঙ্গে। সুমনা, আপনি তো সঙ্গীত শিল্পী, তো এই সঙ্গীত কি এই ছবি আঁকার পেছনে কোনো প্রভাব ফেলে? প্রথমে সবাইকে শুভেচ্ছা। প্রভাব তো ফেলেই, কারণ গান প্রথমত যখন ছবি আঁকি তখন গান না শুনলে ছবি আঁকতে পারি না, এটা শুনতেই হয় অথবা গুনগুন ভেতরে বাজতেই থাকে। আর সঙ্গীতের লয়, তাল, সুর, ছন্দ, যে দোলা, সেটা তো ব্রাশিংয়ে যখন পেন্টিং করছি ওই একই দোলাতেই একই রিদমে কিন্তু চলে আসে। এটা কোনোটা আলাদা করে কিছু ভাবতে পারি না। তাছাড়া নিজে গান ছাড়াও মা কবি বলেই কবিতার কিছু প্রভাব তো আছে ভেতরে। নিজে কবিতা পছন্দ করি, কবিতার কিছু লাইন, গানের কিছু লাইন। আমার ছবিগুলোর বিষয়বস্তু সাধারণত রোম্যান্টিক আর কি বিষয়কে নিয়ে করেছি। নারীর ভাবনা, স্বাধীনতার উপর ছবি আছে বিষয়, প্রকৃতি, নিসর্গকে নিয়ে করেছি। যেমন রোমান্টিসিজম কাজ করে কিছু, যেমন আহা আজি বসন্তে একটা ছবির নাম, কিছু ছবির নাম আছে কেটেছে একেলা বিরহের বেলা, তারপর পরাণের গহীন ভেতর, হৃদয় নন্দন বনে। এই ধরনের কিছু কবিতা গানের প্রভাব আছে বলেই ছবিতে এসছে। সেটা হচ্ছে যে আপনি গান গান, ছবি আঁকেন, সংসার করেন, এত কিছু করার সময় পান কখন? আমি ছবি আঁকি রাতে, সারা রাত বলতে পারেন, ভোর পর্যন্ত ছবি আঁকাটা হয়। আর অনেকে হয়তো জানেন আমি জিঙ্গলে বেশি ব্যস্ত থাকি,
বিজ্ঞাপন সঙ্গীতে নেপথ্যে থাকি, আমাকে দেখা যায় খুব কম টেলিভিশনে, তো গলাটা শোনা যায় অনেক। এটার জন্য অনেক সময় ব্যয় করতে হয় আমার, সারাদিন স্টুডিওতে থাকতে। আমি ছবি সকালে আঁকতেই পারি না, একদম দিনে কাজই করতে পারি না, রাতে কাজ করি আর কনসেন্ট্রেশন দিতে পারি রাতে কাজ করার জন্য। ছবি আঁকার অনুপ্রেরণা কে দেয় আপনাকে? অনুপ্রেরণা তো আসলে ছোটবেলা থেকে পেতাম বাবা মার কাছ থেকে। একদম, বাবা যদিও একজন চাকরিজীবী ছিলেন, কিন্তু বাবা খুব নিজেও রোমান্টিক ছিলেন, তো নিজেই টুকটাক করে আমাদের রং দিয়ে অনেক কিছু বানাতেন, দেখাতেন। আর মা তো আছেনই, মায়ের সঙ্গে ছোটবেলা থেকে বিভিন্ন প্রদর্শনীতে যেতাম, সবসময় নিয়ে যেত। আর বাসায় এসে সব বিমূর্ত ছবি দেখে ভাবতাম কিভাবে আঁকে, আমিও ওই সেই অনেক রং দিয়ে মিশিয়ে কিছু করার চেষ্টা করতাম। তারপরে তো চারুকলাতে ভর্তি হলাম। আর এছাড়া ছবি আঁকার জন্য কয়েকবার বাইরে গেছি ছোটবেলাতে। ওখানে গিয়ে আরও, দেশের বাইরে গিয়ে আরও উৎসাহ বেড়ে গেছে যে না, আমি এই সাবজেক্টেই পড়াশুনো করব। তো দুটাই খুব কঠিন, জানি না, দোয়া করবেন দুটা ধরে রাখতে পারবো কিনা। সবাইকে আরেকটি প্রশ্ন, এই বয়সে একজন তরুণের পক্ষে এই ধরনের একটা এক্সিবিশন করা খুবই কঠিন ব্যাপার আমার মনে হয়, হ্যাঁ, কষ্টসাধ্য ব্যাপার। তো এটা কি করে আপনার পক্ষে সম্ভব হলো এরকম একটা প্রদর্শনীর আয়োজন করা? আসলে আমার মনে হয় উল্টা, তরুণের পক্ষেই সম্ভব, কারণ এখনো আমাদের শক্তি আছে। ছবি আঁকা খুব কষ্টের ব্যাপার, খুব শারীরিক একটা কষ্ট যায় ছবির উপরে, যেটা এখনই করা সম্ভব। যত বয়স হতে থাকে শরীরের উপর কিন্তু চাপটা পড়তে থাকে খুব বেশি, অনেক কষ্ট। তো আমার মনে হয় তরুণের পক্ষে আরও সম্ভব। আর হ্যাঁ, আজকাল তো যারা প্রবীণ তারা অনেক সাহায্য করছেন তরুণদের, না তা না হলে আমরা পারতাম না। সবাইকে আমরা সাহায্য করছি, আর আগের মতো আর প্রতিবন্ধকতা তো নেই এখন। অবশ্যই যে আমরা অনেক বাধাকে পার হয়ে আসছি, আমার তেমন কোনো অসুবিধা হয়নি আর কি, চলছে। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। সুখগুলো হয় যে এলোমেলো,
জাদুশিল্পী আলিরাজ, যার নেশা ও পেশা জাদু প্রদর্শন। এবারে আমরা দেখব তার জাদু। আজকের অনুষ্ঠানে এসেছে বাংলাদেশ মানসিক প্রতিবন্ধী কল্যাণ ও শিক্ষা সমিতির বন্ধুরা। তারা অতি সম্প্রতি সাংহাইয়ের অনুষ্ঠিত বিশেষ প্রতিবন্ধী অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিল এবং দেশের জন্য তারা স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক এনেছেন। আমাদের দেশের প্রতিবন্ধী বন্ধুরা বিদেশের মাটিতে আমাদের জন্য গৌরব বয়ে এনেছেন। যেখানে আমাদের দেশের সুস্থ তরুণেরাও বিদেশের মাটিতে দেশের জন্য তেমন সুনাম বয়ে আনতে পারেন না, প্রতিবন্ধী তরুণেরা সেই কাজটি করেছেন। আমরা কথা বলছি সেই তরুণদের দলের কোচ মোহাম্মদ খলিলুর রহমানের সঙ্গে। আচ্ছা, আপনি কি বলবেন যে সেই অলিম্পিক্সে কি কি ইভেন্টে তারা অংশগ্রহণ করেছিল? এখানে 100 মিটার দৌড় প্রতিযোগিতা ছিল, 200 মিটার এবং 400 মিটার রিলে রেস, স্ট্যান্ডিং লং জাম্প, ফুটবল। এবং ফুটবলে আরো ওখানে ব্যক্তিগত দক্ষতায় আরো 4টি আইটেম ছিল। আপনি তরুণ প্রতিবন্ধী খেলোয়াড়দের সঙ্গে আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দিন। পর্দায় এখন যার ছবিটা দেখছেন ওর নাম মঞ্জুর মোর্শেদ খান পলাশ। সে ফুটবল দলের ক্যাপ্টেন। সে স্বর্ণ পদক লাভ করেছে। ব্যক্তিগত দক্ষতা 1টি স্বর্ণ, ব্যক্তিগত দক্ষতা 1টি তাম্র এবং ব্যক্তিগত দলগতভাবে 1টি স্বর্ণ লাভ করেছে। সেই দলের ক্যাপ্টেন ছিল। ইকবাল রশিদ সুমন, সে ফুটবল দলের গোল রক্ষক ছিল। সে দলগতভাবে স্বর্ণ পদক লাভ করেছে। সে এতই ভালো দক্ষতা দেখিয়েছে, তাকে ভেদ করে একটা গোলও বার পোস্ট দিয়ে ঢুকতে পারেনি। ওর নাম শরীফুল হাসান রনি।
ও আমাদের বিশেষ শিক্ষা শ্রেণী তেজগাঁ শাখার একটি ছাত্র। সে 200 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে, স্বর্ণপদক লাভ করেছে। 100 মিটার দৌড়ে স্বর্ণপদক লাভ করেছে। রিলে রেস 400 মিটারে সে রৌপ্য লাভ করেছে। তার বিষয়ে একটু বলতে হয়, আমরা ওখানে খুব চিন্তাযুক্ত হয়েছিলাম যে ও তখন অসুস্থ ছিল, আমরা ভয় পেয়েছিলাম। যখন সেখানকার শব্দ হলো চাইনিজ ভাষায় এবং যখন ফায়ারিং হলো, সে জান পরাণ দিয়ে দৌড় দিয়েছিল। তাকে বলেছিলাম, রনি আমরা সবাই তোমার সাথে আছি, স্বর্ণর মেডেলটা আমরা চাই। সে এত জোরে দৌড়িয়েছিল, অনেক দূর পার্থক্য ছিল, প্রায় 15-16 গজ দূরত্ব ছিল। ওর নাম শামসুজ্জামান রোমা। সে 100 মিটার দৌড়ে স্বর্ণপদক লাভ করেছে এবং 400 মিটার রিলে রেসে রৌপ্য পদক লাভ করেছে। ওর নাম মোহাম্মদ আব্দুল হামিদ চৌধুরী। সে ফুটবলে দলগতভাবে স্বর্ণপদক লাভ করেছে। ফুটবলে দলগত দক্ষতা, ব্যক্তিগত দক্ষতায় তাম্র, 2টা ব্যক্তিগত দক্ষতায় তাম্র পেয়েছে। সে মোট 3টা মেডেল পেয়েছে। ওর নাম তহিদুর রহমান। সে ফুটবলে দলগতভাবে স্বর্ণ পদক লাভ করেছে। ওর নাম নাজমুল ইসলাম শাহিন। সে ফুটবলে দলগতভাবে স্বর্ণ পদক লাভ করেছে। ওর নাম আয়মানা রহমান দীপা। সে তাম্র পেয়েছে। 400 মিটার রিলে রেসে তাম্র পেয়েছে। যে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিতে বিশেষ কোনো অসুবিধা হয় কি? অসুবিধা তো অবশ্যই থাকে, যদি নাকি এদের প্রতি আমরা শ্রম এবং বিভিন্নভাবে উৎসাহ দিয়ে থাকি, তাহলে এরা আমাদের যারা ভালো আছি নরমাল তাদের চেয়েও কোনো অংশে কম না। সেটা এখানেই প্রমাণ করা হলো যে এরা মানসিক প্রতিবন্ধী হয়েও চীনের মতো দেশে এদের লেভেলেরই এরা এত সুনাম অর্জন করেছে। সেটা হয়েছে একমাত্র শ্রম, এবং শ্রমের পেছনে সবচেয়ে বড় কাজ করেছে যেটা এদের বাবা মা। আমরা যখন যেটা বলেছি সেভাবে এদের পেছনে খেটেছেন। তার আগে বলতে হবে আমাদের চেয়ারম্যান জনাব আশরাফুদ্দৌলা সাহেব, উনি আমাদের জন্য অনেক করেছেন কিভাবে কি করতে হবে। ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির বিশিষ্ট এক ব্যক্তি এইচ.এম. গোলাম মোস্তফা সাহেব, উনি আমাদের প্রদান করছিলেন। ওনার নির্দেশনায় সবসময় এদের পিছনে থাকতে হয়েছে, কাজ করতে হয়েছে, যার জন্য আমার সাথে আরো 4জন করছে, 3জন করছিলেন। আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি, এদের পিছনে লেগেছিলাম বলি আর এত স্বর্ণ রূপ্য তামা এ দেশের জন্য বয়ে নিয়ে আসতে পেরেছে চায়না থেকে। তো এদের সাথে আমরা যত ভালো আচরণ করব, উৎসাহ দেব, এদের যত বেশি দিতে পারবো উৎসাহ উদ্দীপনা, এরা তত ভালো করতে পারে। এরা চায় শুধু আদর, আদরের মাধ্যমে যত কঠিন কাজই হোক না কেন, এদের পিছনে যদি বন্ধুর মতো থাকা যায়, বাবা বা মার মতো থাকা যায়, এরা অনেক কিছুই করতে পারে। সেটাই এখানে প্রমাণ আমরা এবার পেয়েছি। সাংহাই অনুষ্ঠিত অলিম্পিক্স ছাড়াও আর কোথাও তারা কি কোনো পদক পেয়েছে কি? 1991 সালে বিশ্ব অলিম্পিক যেটা আমেরিকাতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও স্বর্ণ পদক পেয়েছিল। 95 তো যেখানে 95 তো আমেরিকাতে বিশ্ব অলিম্পিক, সেখানেও ওরা 5টি স্বর্ণ পদক লাভ করেছিল। আমরা আশা করব প্রতিবন্ধী বন্ধুদের প্রতি আমরা সদয় হব। ওরা কি পারে না সেটা না দেখে তাদের দ্বারা কি কি করা সম্ভব সেটা যদি দেখি, তবে ভবিষ্যতে আমাদের দেশ জাতি ওদের দ্বারা আরো বেশি সুনাম বয়ে আনতে পারবে। বিপুল যুবশক্তি ও ঐশ্বর্যের অধিকারী বাংলাদেশ। এদেশের মোট জনসংখ্যার 30% যুব সমাজ। আমরা চাই সুসংগঠিত, সুশৃঙ্খল ও কর্মমুখর যুব সমাজ। যুবদের সাফল্য কামনায় আপনাদের পরামর্শ আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা: প্রযোজক সৃষ্টি সুখের উল্লাসে, কক্ষ নম্বর 3022, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। প্রতিদিনের মুহূর্তগুলো প্রাণবন্ত হয়ে উঠুক কর্মমুখরতায়। এই কামনায় আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।